আমাদের লাস্ট টপিক ছিল অ্যালকিন। অ্যালকিনের কিছু রাসায়নিক বিক্রিয়া আমরা পড়েছি। এই বিক্রিয়াগুলোকে আমি একটা চার্টের মধ্যে এরকম এনেছি। আমি গত ক্লাসে দেখাইছিলাম মনে হয় যেন, বা দেখাইছি কিনা আমার মনে নেই। দেখো, এটা হলো ইথিন। এই ইথিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া নিকেল প্রভাবকের উপস্থিতিতে দ্বিবন্ধন ভেঙে দুইটা হাইড্রোজেন যুক্ত হলো ইথেন। ব্রোমিনের সাথে যুক্ত হলো কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে। কার্বন টেট্রাক্লোরাইড হলো একটা অপোলার দ্রাবক। যদি আমরা এখানে পানি নেই, পানিটা হলো পোলার, তখন বিক্রিয়াটা ভিন্ন হবে। এখানেও সেরকম এই পাই বন্ধন ভেঙে দুই দিকে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই যে দুইটা হাইড্রোজেন। আমরা যদি HBr যোগ করি তাহলে একদিকে হাইড্রোজেন যুক্ত হবে, সেটা হয়ে গেল CH3, আর দিকে ব্রোমিন যুক্ত হবে, হলো CH2Br। যদি আমরা HOCl যোগ করি, HOCl এর OH একদিকে যাবে, Cl একদিকে যাবে, OH-টা মাইনাস, Cl-টা প্লাস। আমরা OH Cl এখানে ইথিনের সাথে যোগ করার ক্ষেত্রে আমাদের কোনো চিন্তা করতে হবে না, যে কোনো দিকে যোগ করলে হবে। কিন্তু যদি এটা প্রোপিন হয় তখন মার্কভ-নিকভের নিয়ম ফলো করতে হবে, কারণ তখন HOCl যদি হইতো, OH-টা হইতো মাইনাস, Cl-টা হইতো প্লাস। এই OH যেহেতু মাইনাস, দ্বিবন্ধনে যেদিকে কম হাইড্রোজেন সেদিকে OH যুক্ত হইতো। এটা আমরা জানি, মার্কভ-নিকভের নিয়ম। সালফারিক অ্যাসিড যোগ করলে এর হাইড্রোজেন যুক্ত হবে একদিকে CH3, আর একদিকে যুক্ত হবে বাইসালফেট, এই যেটা, তো ইথাইল বাইসালফেট। এটাকে যদি আমরা উত্তপ্ত করি আবার, এটা পানির সাথে যদি বিক্রিয়া করাই তখন হবে ইথাইল অ্যালকোহল। আমরা যদি কেমেনোফোর এটা ঠান্ডা অবস্থায় পানির সাথে বিক্রিয়া করলে তখন হবে ইথিলিন গ্লাইকল, কারণ কেমেনোফোর আর পানি বিক্রিয়া করে তৈরি করে MnO2, পানি, জাইমান অক্সিজেন। এই পানি আর জাইমান অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে দুই দিকে দুইটা OH যুক্ত হয়, এটার নাম হলো গ্লাইকল। আর ইথিনের জন্য হবে ইথিলিন গ্লাইকল, প্রোপিনের জন্য হবে প্রোপিলিন গ্লাইকল, বিউটিনের জন্য হবে বিউটিলিন গ্লাইকল বা বিউটিন গ্লাইকল। যদি আমরা এর সাথে O2 বিক্রিয়া করাই সিলভার প্রভাবকের উপস্থিতিতে, তখন একটা ইথিলিন ওজোনাইড গঠন করবে, এই যে। আর O3 যদি বিক্রিয়া হয় ইথিনের সাথে, তো প্রথমে তৈরি হয় তো ইথিন ওজোনাইড, সেটা ভেঙে তৈরি হয় ফর্মালডিহাইড। এটা আমরা দেখেছি বিক্রিয়াটা। ইথিন যদি আমরা উচ্চ তাপ চাপ প্রভাবকের উপস্থিতিতে এটাকে বিক্রিয়া করাই, তখন অসংখ্য ইথিন পরস্পর যুক্ত হয়ে একটা পলিমার অণু গঠন করে, যেটাকে বলা হয় পলিথিন। এই হলো এক নজরে ইথিনের সব বিক্রিয়াসমূহ। দেখো, একই রকম প্রোপিনের সাথেও সে একই রকম বিক্রিয়া দেয়, দেখো, কিন্তু ভিন্নতা হলো শুধুমাত্র এখানে সে ফলো করবে মার্কভ-নিকভের নিয়ম, কারণ এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই দিকে হাইড্রোজেনগুলো সমান নাই। এই জন্য এটাকে আমরা অপ্রতিসম একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি। আর অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন মার্কভ-নিকভের নিয়ম ফলো করে, যদি যেটা যুক্ত হবে সেটা অপ্রতিসম হয়। ব্রোমিন যুক্ত করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, ব্রোমিনটা হলে প্রতিসম, কারণ দুইটা ব্রোমিন, বিআর। আমরা একদিকে ব্রোমিন, এদিকে ব্রোমিন যোগ করলে সমস্যা নাই। HOCl এর ক্ষেত্রে সমস্যা, HOCl এর OH-টা যেহেতু মাইনাস, সেজন্য এ যুক্ত হবে CH এর সাথে, আর Cl যেহেতু প্লাস, সে যুক্ত হবে CH2 এর সাথে, এই যে CHOH CH2Cl। HBrও সেই রকম, HBr H হলে প্লাস, Br-টা মাইনাস, Br মাইনাস যুক্ত হবে CH এর সাথে, আর H প্লাস যুক্ত হবে CH2 এর সাথে, তাই হয়েছে। এরকম যদি আমরা পারক্সাইডের উপস্থিতি বিক্রিয়া ঘটাই, তখন তার উল্টোটা হবে, মার্কভ-নিকভের বিপরীত নিয়ম। তখন HBr এর H যুক্ত হবে কার সাথে? CH এর সাথে, হবে CH2, আর Br যুক্ত হবে CH2 এর সাথে, হবে CH2Br। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা মার্কভ-নিকভের নিয়ম এখানে ফলো হবে, আমরা হাইড্রোজেন পারক্সাইড যদি না নেই, তাহলে এখানে যুক্ত হবে কোনটা কোন দিকে? এখানে প্রথম যে বিক্রিয়াটা হবে, এই যে CH3CH ডাবল বন্ড CH2 এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তোমরা এই বিক্রিয়াটা পারবে? দুইটা স্টেপে ঘটে, কথা বলো, তুমি একটু লেখো তো দেখি। সৌরভ দাস, হ্যালো, তুমি একটু লেখো, ট্রাই করো। সার লেখলে তো হয়েই গেল, তখন আর তোমার চিন্তা শক্তিটা আর বাড়লো না। লেখো, কি হবে, পারবে কিনা? স্যার, Br
উপরের উপরের যে অংশটা আছে এটা ভালো আছে, আমার স্ক্রিনশটটা উঠে নাই স্যার, যদি একটু তোমার উপরে স্ক্রিনশট স্ক্রল দরকার নাই, করতে। স্ক্রিনশট দরকার নাই, যেটা বলছি সেটা লেখো। কি বলছি আমি? CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া লেখো তাড়াতাড়ি। কোশ্চেনটা বলছি আমি, বলছি যে বলছি যে এখানে হলো CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। কি হবে? হ্যাঁ, যে পারছো আমাকে একটু বলো যে কি লিখছো তুমি। এটা প্লাস, এটা মাইনাস, এই যে এটা কি প্রোপান টু অল আর সালফিউরিক অ্যাসিড হবে? এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রোপান টুয়েল এবং সালফিউরিক অ্যাসিড, ঠিক বলছো। এটা যুক্ত হবে এখানে আর হাইড্রোজেন যুক্ত হবে এখানে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি CH3 CH, এখানে হবে O SO3 H, আর এখানে হবে CH3। এটা হলো এটা সাথে যদি পানির বিক্রিয়া করাই তখন হবে কি? CH3 CH OH CH3 আর হবে এখানে সালফিউরিক অ্যাসিড। কিন্তু যদি আমি এখানে পারক্সাইড নিতাম, ধরো এখানে লেখা আছে পারক্সাইড, তখন কি হতো? তখন কি পেতাম বলো তো? পারক্সাইড কি প্রভাব? পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, এটা পারক্সাইডের বিক্রিয়া প্রভাবকই বলতে পারো। ও SO3H টা স্যার আগে যুক্ত হয়ে যাবে স্যার, H টা স্যার প্রোডাক্টটা কি হবে সেটা বলো। প্রোপানল। প্রোপানল। আর হবে কি বাই প্রোডাক্ট কি হবে? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তো এইটা হলো না। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, এটা আমাদের কোনো সমস্যা থাকলো না, মুছে ফেললাম। কিন্তু তাহলে এখন আর যে বিক্রিয়া সমূহ আছে, এই যে প্রোপানল তো হইল, সালফিউরিকের সাথে এর যদি হাইড্রোজেন পারক্সাইড না ঠিক জৈব পারক্সাইড নিলে এটা হবে CH3 CH2 CH2OH হবে প্রোপানল বা প্রোপান টুয়েল। আর তারপরে হইল সিলভার নিলে একই রকম, ওজোন নিলে এই যে একটা হলো ইথানল, একটা হলো মিথানল। তারপর কেমেনোফোর নিলে ওই যে গ্লাইকল হইলো, ওটা ছিল ইথিলিন, এই প্লাসটা নিচে না এখানে হবে, বুঝছো, নিচে নেমে আছে। তখন হবে কি গ্লাইকল। এই যে গ্লাইকলটা কিভাবে হইলো আমি একটু দেখাই হালকা। এটা হওয়ার কারণ হইলো যে এখানে আমরা নিচে হলো কেমেনোফোর, কেমেনোফোর প্লাস হইলো পানি, না পানি না, কিন্তু ঠান্ডা অবস্থা, এটা ধরো শীতল অবস্থা। তখন কি হবে?
এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? KOH, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর কি হবে? আর মূলত এই আর পানিও হয় এখানে তৈরি। আর একটা হবে জাইমানোক্সেন। মূলত এই যে জাইমানোক্সেন তৈরি হলো, এই দুটো পরস্পর যুক্ত হয়। এইটা এই পানি এবং জাইমানোক্সেন এরা যুক্ত হয়ে তৈরি করে, এইটা দুইটা পার্টে ভাগ হয়। একটা পার্টে ধরো এই ওএইচ হইল এই, আর একটা পার্টে হবে আর একটা ওএইচ। এইটা ডাবল বন্ড ভেঙে এইটা একদিকে যুক্ত হয়, এইটা একদিকে যুক্ত হয়, এই জন্য এটার নাম হলো গ্লাইকল। যদি ইথিন হয় ইথিলিন গ্লাইকল, প্রোপিন হলে প্রোপিলিন গ্লাইকল। এভাবে এ একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হলো দেখো এই যে ক্লোরিন 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন এটা প্রতিস্থাপন বিক্রিয়া দিল। সাধারণত অ্যালকিন কিন্তু সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু বিশেষ কন্ডিশনে তারা প্রতিস্থাপনও বিক্রিয়া দিল। কোত্থেকে প্রতিস্থাপন করলো দেখো, এই যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনটা, এই কার্বন বিটা কার্বন থেকে এসে দ্বিবন্ধনযুক্ত কার্বন, এটা আলফা কার্বন বলি আমরা, এইটা হলো বিটা কার্বন। বিটা কার্বনে হাইড্রোজেন প্রতিস্থাপন হলো, ফলে আমরা এটার নাম কি বলবো? অ্যালাইল ক্লোরাইড। এই যে CH2 ডাবল বন্ড CH2, একটা হাত যদি খালি থাকতো তখন বলতো আমরা অ্যালাইল, আর ক্লোরিন যুক্ত আছে, এদের নাম হবে অ্যালাইল ক্লোরাইড। এটা আবার দেখো পলিমারাইজড। এই যে প্রোপিন যখন ওই যে উপযুক্ত তাপমাত্রা, চাপ, প্রভাবকের উপস্থিতিতে এটা অসংখ্য অণু যুক্ত হয়ে একটা পলিপ্রোপিলিন গঠন করতে পারে। এই CH বন্ড CH2 আর নিচের দিকে একটা CH3 আছে এদিকে নিচে। তো এই হলো মোটামুটি এই প্রোপিনের বিক্রিয়া। এরপর আমরা দেখি মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন এর মিশ্রণ থেকে গ্যাসগুলোকে কীভাবে পৃথক করা যায়? বলো তো কীভাবে করা যায়? তিনটেই আছে। হ্যাঁ, তিনটা গ্যাসই একসাথে আছে। কি কোশ্চেন বলো? স্যার ওইখানে যে দেখলেন স্যার অ্যালাইল ক্লোরাইড, কিন্তু স্যার অ্যালাইল তো স্যার ট্রিভিয়াল নাম। কি স্যার অ্যালাইলটা তো স্যার ট্রিভিয়াল সিস্টেমের নাম। হ্যাঁ, ওখানে ওটার নামও কিন্তু ট্রিভিয়াল নামেই লেখা হয়েছে। ওখানে তো বলা হয় না যে এটা ইউপেক লিখতে হবে বা ট্রিভিয়াল, সেজন্য আমরা যে কোনটা লিখতে পারি, তবে ইউপেক লিখলেই ভালো হইতো। যদি ওটা অ্যালাইল ক্লোরাইড বলছে যে ট্রিভিয়াল হইতো, তখন কি হইতো? স্যার অ্যাসিড ক্লোরাইড। ঠিক করে বলো, ঠিক করে, উল্টো পাল্টা বলো না। যদি ওটা ট্রিভিয়াল হইতো তখন স্যার প্রোপানয়েল ক্লোরাইড হতো স্যার। হ্যাঁ স্যার প্রোপানয়েল ক্লোরাইড হতো স্যার। প্রোপানয়েল ক্লোরাইড, তখন হইতো প্রোপানয়েল ক্লোরাইড। উল্টো পাল্টা কথা না বলে সঠিকভাবে কিছু বলা যায় কি? যাবে বলা নাকি? উল্টো পাল্টা না বলে যে কথা আমি বলছি, তুমি নাম তো বাদ দাও না একটাও। কোশ্চেনটা এই ছিল কি দেখো তো, এটা ছিল ক্লোরিন, এটা ছিল CH2, তারপর ছিল এটা হলো CH, এটা ডাবল বন্ড, এটা CH2 ছিল। এখন নাম কি হবে এটার? 3-chloroprop-1. এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। 3 পজিশন আছে ক্লোরিন, তো কি হবে নাম এটার? 3 ক্লোরো, আর এটা আছে কি প্রোপ 1 ইন। এই সৌরভ, শুনছো? সৌরভ, তা তুমি কি বললা উল্টো পাল্টা তখন? এটা কি পড়াইছি না? হ্যাঁ স্যার। কোশ্চেন তো কম করো না, অনেক কোশ্চেন করো, তাহলে বলার সময় উল্টো পাল্টা বলো কেন? ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম
এখন দেখো তো, এখন তাহলে মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন ধরো একটা পাত্রের মধ্যে যদি থাকে এরকম, ওই এ একটা পাত্র, আমি পরে মুছে ফেলবো না, এখানেই লিখি, এই একটা পাত্র, এর মধ্যে আছে কি কি আছে, মিথেন আছে, এই CH4 আছে, ইথিলিন আছে, CH2 ডাবল বন্ড CH2 এটা আছে, অ্যাসিটিলিন আছে, CH ট্রিপল বন্ড CH, এই তিনটা গ্যাস আছে। আমরা এদেরকে পৃথক করতে চাই, কি করা যায় বলো তো? এই গ্যাসটাকে যদি আমরা, এটা তো গ্যাসের মিশ্রণ, কিন্তু এটা একটা মিশ্রণ, এটা একটা গ্যাসের মিশ্রণ, এই যে মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা একটা দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত করলাম। সেই দ্রবণের মধ্যে কি আছে? এই দ্রবণের মধ্যে আমরা নিলাম অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, মানে এখানে থাকবে কিউপ্রাস ক্লোরাইড CuCl2, অ্যামোনিয়া যুক্ত মানে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এর একটা দ্রবণ, এই যে এটা দ্রবণ, এর মধ্যে এই তিনটা গ্যাসেই প্রবাহিত করলাম। প্রবাহিত করলে এই যে ইথাইন, সে এর সাথে বিক্রিয়া করবে, ইথাইন দেখো CH ট্রিপল বন্ড CH, আর এই যে কিউপ্রাস ক্লোরাইড আছে আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এর যে এই ত্রিবন্ধন কার্বনের এই হাইড্রোজেন, এইগুলো এটা অম্লধর্মী, এই হাইড্রোজেনগুলো, সেই জন্য ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে কি হবে? Cu.C, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন হইল, ট্রিপল বন্ড .Cu। এই তোমার কার জন্য একটা মাইক্রোফোন একটু আছে, অন আছে, কিন্তু সাউন্ড আসে, পারলে বন্ধ রাখো। এই যে কপার অ্যাসিটিলেট উৎপন্ন হইল, এর একটা লাল অদক্ষেপ তৈরি হবে এখানে, বুঝছো? আর বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি, এগুলো তৈরি হবে। এখন এই যে লাল অদক্ষেপ তৈরি হলো, শুধু এখানে যখন আমরা এই তিনটা গ্যাসেই আমরা এই অ্যামোনিয়াম কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ পাস করলাম, তখন একটা লাল অদক্ষেপ থেকে যাবে। কোনটা? এইটা লাল অদক্ষেপ হিসেবে এখানে থেকে যাবে, এটা পাবা তুমি। বাকি দুইটা গ্যাসীয় অবস্থা এখান থেকে বেরিয়ে যাবে, বুঝছো? তাহলে আমি কিন্তু একটা পাইলাম, কপার অ্যাসিটিলিরাইড বা কপার ইথানাইটও বলা যায়। তো এখন এটাকে, যে লাল অদক্ষেপ, এটাকে আমি কি করতে পারি? এই যেটা তৈরি হলো, এই যে এর একটা অদক্ষেপ তৈরি হলো এখানে, এটাকে আমি যদি HCl বা পটাশিয়াম সায়ানাইড, দুইটা দিয়েই হবে, যোগে উত্তপ্ত করি বা যোগ করলেই হবে, যোগ করলে আবার সেই অ্যাসিলিনটা তৈরি হবে, অ্যাসিলিন গ্যাস তৈরি হবে, আর বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে কপার কিউপ্রাস ক্লোরাইড, এটা তৈরি হবে। আবার এটা তৈরি হলো, তো আমি এটা পৃথক করে ফেললাম, তাহলে ওটা ওখানে পৃথক হয়ে গেল। বাকি থাকলো মিথেন আর ইথিন। এটাকে যদি আমি পাস করি গাঢ় সালফুরিক অ্যাসিড, তাহলে ইথিন কিন্তু গাঢ় সালফুরিক অ্যাসিড বিক্রি করে। তোমাদের মনে আছে? ইথিন আর গাঢ় সালফুরিক অ্যাসিড বিক্রি করে কি তৈরি হয়? আমি কি বুঝবো? এখানে জায়গা নাই যেহেতু, মুছে ফেলি। আমি বলছি, যখন আমরা ইথিন এবং মিথেনকে গাঢ় সালফুরিক পাস করলাম, তখন ইথিনটা বিক্রিয়া করে কি হবে? এই যে ইথিন, এর সাথে এই যে গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ়। তো এখন প্রথম অবস্থায় এই বিক্রিয়া করে তৈরি করবে, এই বন্ডটা ভাঙবে, ভেঙে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা OSO3H, বা তুমি যদি এটা এভাবেও লেখো, কোনো সমস্যা নাই, কোনো ভুল হবে না, CH2, তখন এখানে বন্ড টন দিও না, একসাথে লেখো SO4H, এভাবে লেখা যায়। হাইড্রোজেনটা একদিকে যুক্ত হলো, আর OSO3H যেটা, সেটাকে SO4H লেখা যায়, সেটা একদিকে যুক্ত হলো, এটা হলো ইথাইল হাইড্রোজেন সালফেট, এটা তৈরি হলো। এর একটা অদক্ষেপ তৈরি হবে, এর অদক্ষেপ এখানে। এখন এটাকে যদি তুমি আরও গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় H2SO4,
আর হইল 165 থেকে স্যার পদক্ষেপটা কোন বর্ণের হবে? এই অদক্ষেপটা ওরকম কোনো কার্যকরী বর্ণ তৈরি হবে না। অনেক সময় অনেক কিছু আসে না যার অদক্ষেপটার কোনো, ওই যে পানি, যেমন পানির এত কোনো বর্ণ নাই ওইরকম, কিন্তু অদক্ষেপ দেখা যাচ্ছে, কিন্তু ওইরকম কোনো কালার বর্ণ হবে না এখানে, বুঝছো? কিন্তু অদক্ষেপটা তৈরি হবে, এবং সেই অদক্ষেপটাকে সংগ্রহ করে যদি আমরা এই 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার উত্তপ্ত করলে তৈরি হবে আবার ইথিন, আর সালফিউরিক অ্যাসিডটা এখান থেকে মুক্ত হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি পৃথক করলাম? প্রথম করলাম ইথাইন, পরে করলাম ইথিন, আর বাকি থাকলো কি? মিথেন। সেটা কারোর সাথে বিক্রি করলাম, সেটা গ্যাস আকারে বেরিয়ে গেল, ফলে আমরা তিনটাকে পৃথক করে ফেললাম। সবাই কি বুঝছো কথাটা? হ্যালো, আচ্ছা, বুঝলে খুবই ভালো। স্যার স্যার এখানে আমরা দ্বিতীয় বিক্রিয়া তো স্যার বলছি স্যার যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, সেখানে স্যার আরো অতিরিক্ত যোগ করতে হবে না? আগে প্রথমে যতটুকু গাঢ় সালফিউরিক অ্যাসিড নিচ্ছিলাম এতটুকু কার্যকারিতা স্যার বিক্রিয়া হয়ে যাবে। অতিরিক্ত গাঢ় সালফিউরিক উপস্থিতিতে, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড না যোগ করলে যদি ওখানে কোনো কারণে পানি থাকে তাহলে বিক্রিয়াটা উল্টো হয়ে যাবে, তখন ইথানল হয়ে যাবে। সেই জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডটার উপস্থিত থাকতে হবে। এই জন্য তোমার বিক্রিয়া হয়ে কিছু গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ফেললো, গাঢ় সালফিউরিক কমে গেল, তখন হয়তো তুমি আরও গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করতে পারো। বুঝছো? জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখানে একটু লিখছি বিক্রিয়াগুলো। এই যে কিউপ্রাস ক্লোরাইড তার সাথে ইথাইন বিক্রিয়া করে এই অদক্ষেপ তৈরি হলো, আর বাকি HCl আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড পানি তৈরি করলো। এখন এটাকে মুক্ত করতে পারি আবার HCl, দেশের বিক্রিয়াটা আমি দেখিয়েছি এর আগে। আবার পটাশিয়াম সায়ানাইড দিয়ে দেওয়া করা যায়, পটাশিয়াম সায়ানাইড থেকে আমরা ইথাইন গ্যাসটা মুক্ত করতে পারি এভাবে বিক্রিয়ার মাধ্যমে। আর একটা বলছিলাম যে ইথাইনের সাথে সালফিউরিক অ্যাসিড, ইথাইল হাইড্রোজেন সালফেট, তারপর এটাকে আবার ইথাইন, এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং উত্তপ্ত করলে পর আবার ইথিনটা মুক্ত হলো। পরে যেটা বাকি থাকলো ছিল মিথেন। ওকে, অ্যালকিনের শনাক্তকরণ এটা তোমাদের জানা আছে, বলো কিভাবে করবা? স্যার আগের স্লাইডটি একটু দেখান স্যার। আচ্ছা, বলো কিভাবে করবা, আমাকে একটু বলো। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার বেয়ার দ্রবণের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, বেয়ার দ্রবণ স্যার। বেয়ার দ্রবণ বিক্রিয়াটা লেখো দেখি, লেখো অ্যালকিনের শনাক্তকরণ লিখে কি বলতে চাচ্ছ সেটা লেখো তাড়াতাড়ি। এই যে ব্রোমিন্দ্রন পরীক্ষা, তোমার কথাবার্তা একটা হলো ব্রোমিন্দ্রন পরীক্ষা, একটা হলো বেয়ার পরীক্ষা। আমি তো ব্রোমিন্দ্রবনের কথা লিখলামই, এখন ব্রোমিন্দ্রবনের পরীক্ষাটা কীরকম হবে সেটা বলো। স্যার তরল ব্রোমিনকে স্যার কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে স্যার প্রথম লাল বর্ণের ব্রোমিন দ্রবণ হয়েছে, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ প্রস্তুত করা হয় লালচে বাদামি। একটু বুঝে বুঝে কথা বলো বেটা, হাসিও পায় যা বলো বলো। আচ্ছা বলো, আবার বলো। স্যার ব্রোমিন দ্রবণে যদি মানে 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 অ্যালকেন বা অ্যালকিন দেওয়া হয়, মানে অ্যালকাইন দেওয়া হয়, তাহলে তো এটা গোলাপি বর্ণ হারিয়ে যাবে আচ্ছা, রত্না বলছো? স্যার। আচ্ছা, ভালো বলছো। এটা হলো যদি আমরা অ্যালকিন বা অ্যালকাইনকে ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে আমরা পাস করি, তাহলে ব্রোমিন যেহেতু অ্যালকিন এবং অ্যালকাইনের দ্বিবন্ধনের বা ত্রিবন্ধনের সাথে বিক্রিয়া করবে, তাহলে তো ব্রোমিন তো আর দ্রবণে থাকলো না, ফলে লাল বর্ণটা থাকবে না। তো লাল বর্ণের ওই যে বিবর্ণ হওয়া থেকে আমরা বুঝবো এখানে অ্যালকিন বা অ্যালকাইন আছে। এটাই
অ্যালকিন বা অ্যালকাইন বা অসম্পৃক্ততা পরীক্ষা, এখানে লাল বর্ণ তৈরি হবে না, লাল বর্ণটা দূর হয়ে যাবে। এই সাকিব বুঝছো? স্যার আমি তো স্যার প্রথমে স্যার ব্রোমিন দ্রবণ তৈরির প্রক্রিয়াটা বলছি স্যার। মানে তৈরির প্রক্রিয়া আমি বলছি, জিজ্ঞাসা করছি, স্যার আমি শুনছি স্যার এটাই স্যার। বলছি যে কিভাবে ব্রোমিন দ্রবণের সাহায্যে আমরা অ্যালকিনকে শনাক্তকরণ করব, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তুমি বুঝতে পারছো এখন? জি স্যার। লিখতে পারবে এটা? হুম, জি স্যার। আর লেখো তো। স্যার এখানে CCl4 এর কাজ কি স্যার? CCl4 এর কাজ বহু। CCl4 এর কাজ কি বলো, কে বলতে পারো? CCl4 এর কাজ কি? কে বলতে পারো? ওখানে আমাদের ব্রোমিন দ্রবণ কি? হ্যাঁ, অনির্বাণ। করলে ব্রোমিন দ্রবণ লাল বর্ণ হবে। এই দাঁড়াও, অনির্বাণ কথা বলছো। অ্যালকিনের ব্রোমিন অনির্বাণ কথা বলছো। আমি একজন বলবো বুঝতেছেন একটু। যে ওই পরীক্ষা হবে স্যার। কে অনির্বাণ বলছো? অনির্বাণ, হ্যালো। ওই স্যার যে ক্লাস 10 যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একই কথা। হ্যাঁ বলো, একটু বলো শুনি, কি বলছো? জি হ্যাঁ অনির্বাণ বলো, আবার বলো, ঠিক আছে তোমার কথা। হ্যালো, ও বলছে কার্বন টেট্রাক্লোরাইডের কাজ কি সেটা বলছে, এখন তার ব্যাখ্যা আমি কি দেবো? জি স্যার অনির্বাণ। হ্যাঁ অনির্বাণ বলো, বলছি যে কার্বন টেট্রাক্লোরাইডের কাজটা কি বলো। এই যে হ্যাঁ স্যার যে ক্লাস 10 এর যে পড়ছিলাম আমরা, ক্লাস 10 এর স্যার যে অ্যালকিনের পরীক্ষা পড়ছিলাম, ওই বিক্রিয়া কি হবে এখানে স্যার? একদম একদম ঠিক, কোনো সমস্যা নাই। বলো কার্বন টেট্রাক্লোরাইড এখানে কাজ কি? আমরা ব্রোমিনটাকে একটা দ্রাবকে দ্রবীভূত করেছি, সেই দ্রাবকটা হতে পারে পানি, হতে পারে কার্বন টেট্রাক্লোরাইড। তো আমরা যদি এই পানি নেই বা কার্বন টেট্রাক্লোরাইড নেই, তখন এদের ভূমিকাটা কি? এটা দ্রাবক হিসাবে কাজ করতেছে। এখন এই দ্রাবক হিসাবে যে কার্বন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু অপোলার। এই অপোলারের সাথে ব্রোমিনের কোনো বিক্রিয়া হবে না, এটাও অপোলার, বিক্রিয়া না হয়ে শুধু এটা দ্রবীভূত হবে। সুতরাং কার্বন টেট্রাক্লোরাইড এখানে কোনো ভূমিকা রাখতেছে না, শুধু দ্রাবক হিসাবে কাজ করতেছে। এই জন্য ব্রোমিনটা তার মতো ঠিকমতো যুক্ত হতে পারছে। যেমন এটা হলো লাল, এর বর্ণ হলো লাল, তাই না? আর এটা হলো বর্ণহীন, এটা হলো বর্ণহীন। এখন এটা আমরা পেলাম। যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড নিতাম, সরি আমরা যদি পানি নিতাম, তাহলে কি হতো? পানি আর CH ডাবল বন্ড CH2, এখানে ব্রোমিন নিলাম পানির মধ্যে, তখন কি হবে? তখন এই ব্রোমিন প্রথমে, পানিটা হলো একটা পোলার দ্রাবক, এর সাথে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে তৈরি করবে HBr আর হবে HOBr। তাহলে এখন এই যে পানিটা এখানে না থেকে এখানে থাকবে হলো এই দুইটা। এখানে তুমি কি কি প্রোডাক্ট পেতে পারো? H, এখানে হলো Br মাইনাস, এটা হলো OH মাইনাস, এটা হলো Br প্লাস। তো তোমার প্রোডাক্টগুলো হবে আর CH CH2, মেইনলি HB এর সাথে যুক্ত হবে, আর তার মধ্যে HOBrও কিছু আসবে। তো এখানে তুমি কি পাবা? এখানে যুক্ত হবে Br আর এখানে যুক্ত হবে H, এই একটা পাইলা। আর এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে আর CH, এখানে হবে OH আর এখানে হবে CH2Br। দেখছো? তাহলে আমি যে প্রোডাক্টটা পেতে চাচ্ছিলাম যে ডাইব্রোমো, সেটা কিন্তু আর হলো না। পানি যেহেতু পোলার, সে বিক্রিয়া করে অন্য যৌগে পরিণত হলো,
এবং তার সাথেই এরা যুক্ত হলো। সবাই কি বুঝছো কথাটা? হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার হলে তো আর আমার সমস্যা নাই। গোবিন্দর পরীক্ষা আছে, বেয়ার পরীক্ষা। সৌরভ তো বেয়ার পরীক্ষা নিয়ে বেশ ভালোই কথা বললা। বলো, তুমি বলো, বেয়ার পরীক্ষাটা কি? তাড়াতাড়ি বলবা। স্যার ওই স্যার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে স্যার বিক্রিয়া করাইতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে কী হবে বিক্রিয়াটা? খাতায় একটু লেখো তো, আগে লেখো। লেখো। সবাই লিখছো খাতায়? সবাই কি খাতায় লিখছো? জি স্যার লিখছি। কি পয়লা বলো তো? হ্যাঁ, বিয়ার পরীক্ষাটা কি সবার মনে আসতো না? কি জন্য হয়? এটা হলো প্রোপিন 1 ডাইল হয় না KMNO4, এটা ক্ষারীয়। কি হবে বিক্রি করে? এখানে বসে ইথিলিন গ্লাইকল আসছে। একদম ঠিক আসছে। K2MnO4, পানি, জার্মান অক্সিজেন। এর বর্ণ হলো গোলাপি, তাই না? এটা গোলাপি, এটা বর্ণহীন। এটা থাকলে গোলাপি, এটা হলে বর্ণহীন। এখন যখন আমরা অ্যালকিন নেব, যে কোনো অ্যালকিন নিতে পারি, আর CH ডাবল বন্ড CH2, তখন কি হবে? এই যে পানি আর জার্মান অক্সিজেন এরা আসবে, এসে বিক্রিয়া করবে। কি হবে? এই দুটো অংশ ভাগ করলো, একদিকে একটা ওএইচ আর একদিকে একটা ওএইচ, এই মাঝখান দিয়ে ভাগবে। তাহলে কি পাবো আমরা? আর CH, এদিকে একটা ওএইচ, আর এখানে হবে CH2, এদিকে একটা ওএইচ। এটা হলো গ্লাইকল। এই যে দুইটা ওএইচ, যে এটা যদি প্রোপিন হয় প্রোপিন গ্লাইকল, যদি ইথিন হয় ইথিন গ্লাইকল। এখানে আমরা মূলত দেখলাম যে এই যেটা উৎপন্ন হইলো, এটা হইলো এখান থেকে। এটা উৎপন্ন হলো কেন? এরা বিক্রিয়া করে এটা উৎপন্ন করেছে। তাহলে বিক্রিয়া করা মানে এটা অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করা মানে এটা আর থাকতেছে না, থাকতেছে না মানে গোলাপি বর্ণ থাকতেছে না। সেই জন্য বলি, যদি আমরা অ্যালকিনকে এই ক্ষারীয় KMNO4 গোলাপি দ্রবণের মধ্য দিয়ে আমরা পাস করি, তাহলে গোলাপি বর্ণ যদি বিবর্ণ হয়ে যায় তখন বুঝবো এটা অ্যালকিন, আর যদি বিবর্ণ না হয় এটা অ্যালকিন নয়। অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই এই বিক্রিয়া দেয়, মানে এটা অসম্পৃক্ততার একটা পরীক্ষা। ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে। এটা কি হলো? ও, এটা আগের বিক্রিয়া নাকি? স্যার এই যে সব যৌগিক ক্ষেত্রে গ্লাইকল দেওয়া যাবে? হ্যাঁ, উৎপন্ন সব কি উৎপন্ন সব ইয়েতে কি স্যার, উৎপন্ন সব ইয়েতেই কি নামকরণে গ্লাইকল দেওয়া যাবে? না না, গ্লাইকল তো কমন নাম। তুমি যদি ইউপিক সিস্টেমে নামকরণ করো তখন তো তুমি জানোই ওএইচ এর অবস্থান অনুসারে তুমি, যেমন ওটা বলতে পারি কি, ওটা যে ডাইল, সেভাবে তুমি নামকরণ করবা। ডাইল। এর পদ্ধতি তুমি তার মানে স্যার গ্লাইকল হলো কি সাধারণ নাম নাকি স্যার গ্লাইকল? যদি দুইটা ওএইচ থাকে সাধারণ নাম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের এই অ্যালকিনের এই অংশটা শেষ, এখন আমরা অ্যালকাইনে যাই।
দেখো অ্যালকাইন, নাবিল আজকে আসছো? নাবিল, হ্যালো নাবিল, নাবিল, জি স্যার আছি। ও আছো। তুমি গত ক্লাসে আসছিলা? জি স্যার করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের অ্যালকিন কিন্তু শেষ, তাই না? এখন আমরা যাচ্ছি অ্যালকাইনে। অ্যালকাইনে অ্যালকাইনে আমরা দেখব প্রথমে প্রস্তুতি, কিভাবে অ্যালকাইন প্রস্তুত করা যায়। দেখো প্রথমে হলো তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যালকাইন, অ্যালকাইনের প্রথমে আমরা আসবো পরীক্ষাগার প্রস্তুতি। অ্যালকাইন সাধারণ প্রস্তুতি, তার মধ্যে হলো পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগারে অ্যাসিটিলিন প্রস্তুতি বা পরীক্ষাগারে ইথাইন প্রস্তুতি, এটা কিভাবে করা যায়? দেখো আমরা নেব হলো ক্যালসিয়াম কার্বাইড CaC2, এর মধ্যে আমি ফোটায় ফোটায় পানি যোগ করব, তাহলেই উৎপন্ন হবে ইথাইন বা অ্যাসিটিলিন। এইটা মূলত আমরা যদি লিখি C≡C, আর এখানে হলো ক্যালসিয়াম, এই যে আসলো, এর সাথে আসবে হলো পানি। বিক্রিয়াটা হবে কিভাবে? দেখো এখানে এই যে বন্ড, এইটা ভাঙবে, এইটা ভাঙবে এখান দিয়ে, এইটা এখান দিয়ে ভাঙবে। তো এই অংশটা, এই যে একটা, এটা এখানে দুইটা থাকে, একটা মানে দুই অণু পানি, একটা যুক্ত হয় এই বন্ডের সাথে, আরটা যুক্ত হয় এই বন্ডের সাথে, আর এই ওয়েসটা যুক্ত হবে, যে দুইটা হাত আছে, দুইটার সাথে দুইটা ওয়েস, এদিকে একটা আর এদিকে একটা। তাহলে আমরা ফাইনালি কি পাবো? পাবো এই যে C≡C, এদিকে একটা হাইড্রোজেন আসলো, এদিকে একটা হাইড্রোজেন আসলো, আর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে ইথেন হয়ে গেল। হলো? সবাই বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝলার সমস্যা নাই, এ নিয়ে কোনো কথা নাই। তাহলে আমরা পরের অংশে যাই। পরীক্ষাগারে অ্যাসিটিলিন প্রস্তুত করলাম। সন্নিহিত ডাইহ্যালাইড, এই সন্নিহিত মানে কি? স্যার পাশাপাশি। পাশাপাশি। আমরা উদাহরণ লিখি, ধরো আর এটা হলো, এখন সন্নিহিত ডাইহ্যালাইড যদি আমরা এটাকে এভাবে লিখি, এ একটা হাইড্রোজেন আর এখানে একটা দেখলাম হ্যালোজেন, ক্লোরিন হতে পারে বা যাই হোক না কেন, এ পাশেও একটা হ্যালোজেন আছে, এইটা কিন্তু সন্নিহিত হলো। আমরা X দুইটা পাশাপাশি লিখতে পারতাম, কিন্তু না লিখে আমি একটু ভিন্ন লিখলাম। আর এখানে হাইড্রোজেন, এটা H, এই কার্বনে একটা হ্যালোজেন আছে, এই কার্বনে একটা হ্যালোজেন আছে, এই জন্য সন্নিহিত। এর সাথে আমরা বিক্রিয়া করাবো পটাশিয়াম হাইড্রোক্সাইড। বলো তো এই পটাশিয়াম হাইড্রোক্সাইড কোন দ্রাবকে? ক্ষারকীয় স্যার। হ্যাঁ, ক্ষারকীয়। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকীয়। পটাশিয়াম হাইড্রোক্সাইড নিজেই তো ক্ষার, আবার ক্ষারকীয় কেন? তাই কি? অ্যালকোহলিক। বলো, অ্যালকোহলিক। অ্যাকোয়া হলে কিন্তু উল্টা হয়ে যাবে, এটা একটু মনে রাখতে হবে। অ্যালকোহলিক, অ্যালকোহলিক হলে এখানে বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা প্রথম ধাপে এই H এবং X এরা এর সাথে যুক্ত হবে,
তাহলে তুমি কি পাবে? পাবে হইল আর এখানে সি, একটা ডাবল বন্ড ছিল, এখানে সিএইচ ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে এক্স ছিল, আর এই দুটো চলে যাওয়ার কারণে এখানে একটা ডাবল বন্ড তৈরি হলো। এই এখন এই যেটা তৈরি হইলো, এটাকে যদি তুমি এটার মধ্যে সোডামাইট, এটা আর একটু শক্তিশালী ক্ষার NH2, এটা বলা হয় সোডামাইট যোগ করো, তখন এই দুইটাও যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি হবে? আর সি, এখানে তখন ট্রিপল বন্ড হয়ে গেল, এটা হয়ে গেল CH। আর এই সোডামাইট আর HX মিলে হবে কি? অ্যামোনিয়া। আর হবে কি? সোডিয়াম হ্যালাইড। এইভাবে আমরা অ্যালকাইন পেতে পারি। তো অনেক সময় আমরা শুধু অ্যালকোহলিক দিয়ে লিখি, তাহলে বিক্রিয়াটা একটু স্পিড কমে যায়, কারণ এর চেয়ে এর ক্ষারধর্মিতা অনেক বেশি। এর উপস্থিতিতে পরের স্টেপটা ঘটে। দুইটা স্টেপে লিখতে পারলে ভালো, আর একটা স্টেপে লেখো, বিক্রিয়াটা খুব ধীরে ঘটবে, সেটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝবো? সোডামাইট কি অ্যালকোহলিক দ্রবকেই থাকবে? সোডামাইটটা, হ্যাঁ, ওটাও অ্যালকোহলিক, অবশ্যই অ্যালকোহলিক। স্যার এখানে কি হ্যালোজেন গ্রুপের সবগুলো মৌলই মানে যে কোনো মৌল যুক্ত হতে পারবে? ফ্লোরিন খুবই সক্রিয়, আনবা না। আয়োডিন খুবই কম সক্রিয়, আনবা না। ব্রোমিন আর ক্লোরিন এই দুটোকে আনতে পারবো। নর্মালি ব্রোমিনের বিক্রিয়াটাই সবচেয়ে ভালো হয়, বুঝছো? আমি একটা কমন বিক্রিয়া দেখালাম, কিন্তু ফ্লোরিনকেও আনো না, আর আয়োডিনকেও আনবা না। আনবা ক্লোরিন এবং কোনটা বলছি, ক্লোরিন আর ব্রোমিন। তো ব্রোমিনের বিক্রিয়াটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝবো? ইয়েস স্যার। আচ্ছা, বুঝলাম। তাহলে পরবর্তীতে আমরা দেখি জেমিনাল। জেমিনাল মানে কি? একই সাথে স্যার। হ্যাঁ, একই সাথে। তাহলে কি হতে পারে এটা? দেখো, আমি যে উদাহরণ লিখি, আর সি, জেমিনাল মানে একই কার্বনে দুইটা হ্যালোজেন, এই একটা হ্যালোজেন, এই একটা হ্যালোজেন, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া। এটা ইথারীয় মাধ্যমে, সাধারণত অ্যালকোহলীয় মাধ্যমে। অ্যালকোহল, এটাও অ্যালকোহলীয়। তাহলে কী হবে? এখানে এই দুটো যুক্ত হতে পারে, আবার এই দুটোও যুক্ত হতে পারে। তাহলে আমরা কী পাবো? আর CH, এখানে একটা বন্ড হলো, এখানে একটা বন্ড হলো, আর ওই HX আর এই ক্ষার যুক্ত হবে পটাশিয়াম হ্যালাইড আর পানি। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝছো কিনা? স্যার এই যে ভিসিনালের সাথে এর পার্থক্যটা কি হলো? ভিসিনাল মানে পাশাপাশি দুইটা কার্বনের হ্যালোজেন, জেমিনাল মানে একই কার্বনের দুটো হ্যালোজেন। পার্থক্য হলো না? প্রোডাক্ট একই পাইলাম, কিন্তু পার্থক্য হলো না। বুঝতে পারছো কিনা বলো? মানে ভিসিনাল হলো একই কার্বনের দুইটা হ্যালোজেন, একই কার্বনের দুইটা হ্যালোজেন, হ্যাঁ। আর এই জেমিনাল হলো স্যার কি? ওরে বেটা, ভিসিনাল হইলো, ভিসিনাল হইলো পাশাপাশি কার্বনে, আর জেমিনাল হইলো একই কার্বনে। ও, ভিসিনাল মানে সন্নিহিত, পাশাপাশি, আর জেমিনাল মানে একই কার্বনে। ঠিক আছে, বুঝছো? স্যার এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলেই হয় শুধু? হ্যাঁ, এক্ষেত্রে সেটাই হয়। কমপ্লিট। এগুলো একটু মনে রাখতে হবে কিন্তু। নেক্সট, টেট্রাহ্যালাইড থেকে। টেট্রাহ্যালাইডটা কি? আর কার্বন, এখানে হ্যালোজেন, এখানে হ্যালোজেন, এখানে হ্যালোজেন, এখানে হ্যালোজেন। এটাকে যদি আমরা জিঙ্ক সহ উত্তপ্ত করি, তাহলে এইগুলো জিঙ্কের সাথে যুক্ত হবে, এইগুলো জিঙ্কের সাথে যুক্ত হবে। তাহলে আমরা কি পাবো? আর সি ট্রিপল বন্ড CH, আর এই জিঙ্কটা এই হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি হবে কি? জিঙ্ক হ্যালাইড। দেখো, ঠিক আছে, এভাবে আমরা অ্যালকাইন পেতে পারি।
বুঝতে পারছো? হ্যালো, মানে স্যার টেট্রা হ্যালাইডের ক্ষেত্রে সব হ্যালাইডে কি রকম হবে? হ্যাঁ কি মানে স্যার টেট্রা হ্যালাইডের ক্ষেত্রে কি স্যার সব হ্যালাইডে কি রকম হবে? টেট্রাহ্যালাইডের ক্ষেত্রে হ্যাঁ মানে স্যার এই কার্বনের সাথে যেগুলো যুক্ত হবে সবে একই যৌগ, একই হ্যালাইড। হুম 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 আর এই ভেসিনাল আর জেমিনালের ক্ষেত্রে একই হবে না। ভিসিনাল মানে বুঝি না তোমার কথাটা, কি বলছো? মানে ভেসিনাল আর জেমিনালের ক্ষেত্রে হ্যালাইড গুলো একই হবে না, কিন্তু টেট্রা হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেন তো একই, একই হ্যালোজেন একই, হ্যালোজেন তো একই, না তো যুক্ত হওয়ার সম্ভাবনা কম, বুঝছো? হ্যালোজেনগুলো সব একই। পার্থক্যটা একটু বুঝতে সমস্যা আছে। কেন? মানে স্যার টেট্রা হ্যালাইডে কি হবে আসলে, মানে ই থাকবে না, এইচ কম থাকবে, দুইটা এইচ নাকি? না, টেট্রাহ্যালাইড মানে 4টা হ্যালোজেন আছে। টেট্রা মানে তো 4টা হ্যালোজেন, মানে দেখো এখানে 2টা, এখানে 2টা, তবে সেই 4টা হ্যালোজেন কিন্তু 4টা কার্বনে থাকলে হবে না, পাশাপাশি কার্বনে থাকতে হবে। 4টা হ্যালোজেন থাকবে পাশাপাশি কার্বনে, 2টা করে, বুঝছো? নাহলে তো যুক্ত হবে কীভাবে? পাশাপাশি যুক্ত না হলে তো আমরা বন্ডটা পাবো না, বুঝতে পারছো? এটাও কিন্তু টেট্রাহ্যালোজেন যেটা, তার মধ্যে দেখো এটা ভিসিনালও আছে, জেমিনালও আছে। আর ওখানে ভিসিনাল যেটা, সেখানে কিন্তু 2টা হ্যালোজেন পাশাপাশি। জেমিনাল যেটা, সেখানে 2টা হ্যালোজেন একই কার্বনে। আর এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি কার্বনে আমরা দেখতে পাচ্ছি 2টা হ্যালোজেন, আবার একই কার্বনে 2টা হ্যালোজেন আছে। সুতরাং এটা জেমিনাল ভিসিনাল দুইটাই বলতে পারো, দুইটাই এর মধ্যে আছে। ভাই বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মুছে ফেলি। এটা আমরা বুঝলাম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম বলো। অ্যাসিডিক এবং প্রান্তীয় অ্যালকেনগুলো মৃদু অম্লধর্মী কেন? এটা হ্যালো, মাইকগুলো যাদের মাইক ওপেন আছে তারা একটা মাইকগুলো মিউট করে রাখো, মাইকগুলো মিউট করে রাখো, তাহলে ভালো হবে। বলো, এই যে ইথাইন অম্লধর্মী কেন? আচ্ছা স্যার, প্রান্তীয় অ্যালকাইন মানে কি? প্রান্তীয় অ্যালকাইন বলতে মাঝের অ্যালকাইন কি বোঝায় না? প্রান্ত বলতে মাঝখানটাকে বোঝায় না সৌরভ? একটা লাইন, এই লাইনে যদি প্রান্ত বলি তাহলে কি মাঝখানেটাই বোঝায়? সৌরভ, হ্যালো সৌরভ, স্যার শুনতেছি তো, মানে মাঝখানে তো স্যার বোঝায় না, তো কি বোঝায়? মাঝখানে একদম মানে দুই পাশে কিনারে আর কি। কিনারে বোঝায়? তাহলে তোমার কোশ্চেনটা কি? মানে স্যার প্রান্ত, ওই অ্যালকাইনের প্রান্তে কি স্যার কোনো প্রতিস্থাপক গ্রুপ থাকবে? প্রান্তীয় অ্যালকাইনগুলো, প্রান্তীয় অ্যালকাইন, অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে কি? দ্বিবন্ধন থাকবে না একক বন্ধন থাকবে? ত্রিবন্ধন থাকবে। হ্যাঁ, কি থাকবে? বন্ধন থাকবে। ত্রিবন্ধন। তো সেই অ্যালকাইন বলতে ত্রিবন্ধন বোঝায়, সেই ত্রিবন্ধনটা কোন জায়গায় থাকবে? মানে স্যার প্রান্তে। তো এখন তুমি কি বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে বলছি প্রান্তীয় অ্যালকাইন বা প্রান্তীয় ত্রিবন্ধনও বলতে পারতাম। এরা মৃদু অম্লধর্মী। অম্লধর্মী বলতে আমরা একটা জিনিস বুঝি, যারা ধাতু বা ধাতুন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের সাথে বিক্রিয়া করতে পারে, অর্থাৎ ওর হাইড্রোজেন প্রতিস্থাপন ঘটাতে পারে। কারণ সালফুরিক অ্যাসিড, সেটা জিঙ্ক বিক্রিয়া হলে জিঙ্ক সালফেট হাইড্রোজেন তৈরি হয়। এই যে সালফুরিক অ্যাসিড হাইড্রোজেন জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হলো। এরকম যদি এই প্রান্তীয় অ্যালকাইন যেটা আছে বা প্রান্তীয় ত্রিবন্ধনযুক্ত যে কার্বন, তার হাইড্রোজেন যদি কোনো ধাতু বা ধাতুন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে আমরা বুঝবো যেটা অম্লধর্মী। যেমন ধরো
আমরা যে উদাহরণ নেই আর সি ট্রিপল বন্ড সিএইচ, এর সাথে সোডিয়ামের বিক্রিয়া, মানে এইটা মূলত সোডিয়াম, এটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে। অর্থাৎ আমরা যদি এই উত্তপ্ত সোডিয়াম বা গলিত সোডিয়ামের উপর দিয়ে আমরা অ্যালকাইন গ্যাসকে প্রবাহিত করি, তাহলে আমরা পাবো হলো আর সি ট্রিপল বন্ড সি ডট এনএ, আর এখানে হবে হাইড্রোজেন। এই যে এর হাইড্রোজেন সোডিয়াম দ্বারা একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হলো, সেই জন্য এটা হলো অম্লধর্মী। এখন এই হাইড্রোজেন প্রতিস্থাপন হলো কেন, এইটা হলো আমাদের কোশ্চেন। এটার পিছনে কারণ কি? এরকম আমরা উদাহরণ দিতে পারবো, অনেক বিক্রিয়া আছে আমাদের কাছে, সোডিয়ামের বিক্রিয়া, সোডামাইডের বিক্রিয়া, কিউপ্রাস হ্যালাইডের বিক্রিয়া, যারা এই হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপন করছে, ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তো সেই উদাহরণগুলো দেখে আমরা শিখতে পারবো, কিন্তু কেন হয় সেটা আমাদের কোশ্চেন। কেন হয় এটার কারণ স্যার সক্রিয়তা বেশি বলে। সক্রিয়তা বেশি বলে, ভালো কথা। আমরা একটু দেখি দিলে জিনিসটা কি এখানে। আর তার আগে আমি একটা কথা বলি, দেখি তোমরা এটা জানো কিনা। এই এসপি মানে যেন কি ছিল? এসপি সংকরণ মানে কি? একটা এস আর একটা পি। তো এর ফলে যে সংকুলিত অরবিটাল হবে দুইটা, সেই দুইটা অরবিটালের আকার হবে এরকম, এই একটা, এটা হলো এসপি। যদি sp2 হয় তখন আমরা লিখতে পারি একটা এস আর দুইটা পি, এর দুইটা পি। তখন যে অরবিটাল হবে, তো এখানে পি এর চরিত্র একটু বেশি, কারণ দুইটা পি একটা, এটা 66%, এটা 33%, এরকম। তখন এই যেহেতু পি এর শতকরা পরিমাণ বাড়লো, মানে পিটা তো লম্বা, সুতরাং লম্বার শতকরা পরিমাণ বাড়লো, তখন কি হবে? এরকম হবে। এটা হলো sp2। আর যদি sp3 হয় তখন কি হবে? sp3 হলে একটা হবে s আর তিনটে হবে p, এরকম। তখন এখানে তিনটা p মানে p এর শতকরা পরিমাণ হলো 75%, এটা হলো 75% আর এটা হলো 25%, মানে এখানে আরও p এর পরিমাণ বাড়লো। আরও পি এর পরিমাণ যদি বাড়ে, এর লম্বার দৈর্ঘ্যটা আরও বাড়বে, বুঝছো? এটা হলো sp3। তো আমরা sp, sp2, sp3 সংকুলিত যে অরবিটাল, কার দৈর্ঘ্য বড় এবং কার দৈর্ঘ্য ছোট? sp3 দৈর্ঘ্য কার ছোট? sp হ্যাঁ, sp দৈর্ঘ্য ছোট। যদি sp দৈর্ঘ্য ছোট হয় তাহলে এখানে কোনো সমস্যা হবে কি না দেখি আমরা। অ্যালকাইন, এই হলো অ্যালকাইন। এই কার্বনে কি ধরনের সংকরণ? sp কি কি হবে? sp। এটা হলো sp সংকরণ, এটা হলো sp সংকরণ। যদি sp সংকরণ হয় তাহলে এখানে দেখো, আর এই যে সি এর বন্ধন থাকলো এখানে, এখানেও sp, এটা নিয়ে আমার কোনো কথা নাই। এই যে sp হলো, এটার দৈর্ঘ্যটা ছোট, এর সাথে হাইড্রোজেন এরকম যুক্ত আছে। এই হাইড্রোজেন তো s অরবিটাল, এই যেহেতু এটার দৈর্ঘ্য ছোট, সেহেতু এই যে ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনগুলো, এখানে তো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো এর নিউক্লিয়াসের দিকে একটু ঝুঁকে আসবে, কারণ এটা হলো 2.5 ঋণাত্মকতা, এটা হলো 2.1। যেহেতু কার্বনের বেশি, সেজন্য যেহেতু দৈর্ঘ্য ছোট, শেয়ারকৃত ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি, যে নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনটা বেশি আকর্ষিত হবে। আকর্ষিত হলে ইলেকট্রনগুলোর দিক চলে গেলে কি হবে? এই হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন তখন ইলেকট্রন এদিকে ঝুঁকলে ও হবে পার্শিয়ালি ডেল প্লাস, আর এই ডেল প্লাসের জন্য ও কী করতে পারে? আর সি ট্রিপল বন্ড সি, এটা তখন মাইনাস হয়ে গেল, আর হাইড্রোজেন তখন মুক্ত হলো। তখন এই মাইনাসের সাথে
যদি সোডিয়াম আসে, সোডিয়াম তো প্লাস, তখন এখানে হতে পারে আর সি ট্রিপল বন্ড সি, আর এখানে সোডিয়ামটা আসলো, আর এখানে হাইড্রোজেন আয়ন আসলো। তো দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলো। তো এই যে হাইড্রোজেন উৎপন্ন হলো, এটা কি ধর্ম? আচ্ছা বলো এখন, এই যে ইথাইন বা প্রান্তীয় অ্যালকাইন এরা অম্লধর্মী কেন? বলো। এসপি সংকরণের জন্য স্যার। এসপি সংকরণের জন্য কেন? কারণ স্যার এসপি দৈর্ঘ্য কম, আর স্যার কার্বনের প্রয়োজনীয়তা বেশি, আর যার জন্য স্যার হাইড্রোজেন আর কার্বনের মধ্যে শেয়ারকৃত যে ইলেকট্রন গুলো আছে স্যার, এগুলো স্যার কার্বন নিজের দিকে টেনে নিবে, কারণ এগুলো কার্বনের প্রয়োজনীয়তার মান বেশি, আর এসপি সংকরণের দৈর্ঘ্যটা কম, যার জন্য স্যার কার্বনের মাইনাস হয়ে যাবে আর হাইড্রোজেন স্যার ডেল্টা প্লাস হয়ে যাবে। এই ডেল্টা প্লাস স্যার পরে স্যার মুক্ত হয়ে যাবে। এই দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে কি হলো, তার শেয়ারকৃত ইলেকট্রন কার্বনের দিকে নিউক্লিয়াস দিয়ে আকর্ষিত হলো, আর আকর্ষিত হওয়ার জন্য হাইড্রোজেন আয়নটা H+ আকারে মুক্ত হলো, যেটা তার অম্ল ধর্মের একটা প্রকাশ ঘটল, তাই না? ঠিক আছে, সবাই বুঝতে পারছো কথাটা? এখন এখানে অনেক বিক্রিয়া আছে, ইথাইনের সাথে সোডিয়ামের বিক্রিয়া, সোডামাইডের বিক্রিয়া, কিউপ্রাস ক্লোরাইডের বিক্রিয়া, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের বিক্রিয়া, এই সব ক্ষেত্রে ধাতু দ্বারা হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। এখন কোশ্চেন হলো আমার, যদি আমরা এই যে প্রান্তীয় বললাম, প্রান্তীয় না হয়ে আমরা ত্রিবন্ধনটা মধ্যবর্তী নিলাম, ধরো একটা উদাহরণ নিলাম CH3 সি ট্রিপল বন্ড সি CH3, এর সাথে ধরো আমরা বিক্রিয়া করাইলাম CuCl2 কিউপ্রাস হ্যালাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি বিক্রিয়া, এখানে কি হবে? এখানে তার অম্লধর্মিতার প্রকাশ পাবে? বলো। না স্যার, পাবে না। স্যার পাবে না স্যার, এখানে পাবে না, না? কি বলো? হ্যাঁ স্যার, পাবে না। পাবে না, আচ্ছা। তাহলে এখানে যেহেতু এই এসপি সংকলিত অরবিটালে কোনো হাইড্রোজেন নাই, এখানে কোনো হাইড্রোজেন নাই, এসপি যদি এখানে হাইড্রোজেন না থাকে, তাহলে অম্লধর্ম কীভাবে সে প্রকাশ পাবে? অম্লধর্ম প্রকাশ করার তো সুযোগ নাই, তাই না? সেই জন্য বলা হয়েছে প্রান্তীয় হলে তার একটা হাইড্রোজেন থাকবে, একটা হয়তো থাকবে না, আর একটা থাকবে। আবার ধরো এই যদি হয়, তার তো দুইটি হাইড্রোজেন থাকে শুধু ইথাইনের, আর এছাড়া অন্য সবারই প্রান্তীয় হলে একটা হাইড্রোজেন থাকবে, তখন সে অম্লধর্ম প্রকাশ করতে পারছে। ত্রিবন্ধনটা মাঝে হলে সেইটা সে প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, সোডামাইডের সাথে বিক্রিয়া। আচ্ছা, আমরা এই গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে যাব না, বুঝছো? একটা ক্লাস আছে পরে আমার। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এর উপরে? বলো, আজকে এতটুকু থাকবে। তোমাদের কোনো কোশ্চেন আছে? জি। হ্যালো।